আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। নন্দীগ্রামে পরাজয় নিয়ে যা বলছেন মমতা। ফাঁস হওয়া সেই গোপন সাক্ষাৎকার নিয়ে মুখ খুললেন জাভেদ জারিফ। বাইডেনের সঙ্গে ইসরায়েলের মোসাদ প্রধানের গোপন সাক্ষাৎ। সামরিক হেলিকপ্টার ভূপাতিত করল মিয়ানমারের বিদ্রোহীরা। এবার মধ্যরাতের মধ্যে দিল্লিতে অক্সিজেনের যোগান নিশ্চিতের নির্দেশ সুপ্রিম কোর্টের। সৌদিতে বন্ধ করে দেওয়া হচ্ছে তুরস্কের 8টি স্কুল। এদিকে চীনকে নিয়ে জাসিন্ডার অস্বস্তি। সৌদির বাদশার নামে পাকিস্তানে নির্মিত হচ্ছে এবার বিশাল মসজিদ। এবং আরও আগ্রাসী আচরণ করছে চীন, বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নির্বাচন কমিশন ঘোষণা করেছে নন্দীগ্রামে জিতেছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ভোট পুনর্গণনা হবে না বলে জানিয়ে দিয়েছে কমিশন। নির্বাচন কমিশন সরকারিভাবে এ ঘোষণা দেওয়ার আগেই রোববার সন্ধ্যার দিকে নন্দীগ্রামে নিজের হার স্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, লড়াইয়ের জন্য কিছু উৎসর্গ করতে হয়। এদিন কালীঘাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজে থেকেই নন্দীগ্রাম প্রসঙ্গে কথা বলেছেন তিনি। মমতা বলেছেন, নন্দীগ্রামের জন্য চিন্তা করবেন না, একটা জিনিস মনে রাখবেন, লড়াইয়ের জন্য আপনার কিছু উৎসর্গ করতে হয়। আমি নন্দীগ্রামের জন্য লড়াই করেছি, আমি একটা আন্দোলন চালিয়েছি, নন্দীগ্রাম যা রায় দিয়েছে তা স্বীকার করে দিয়েছি। এটা শুধুমাত্র ম্যাচ ছিল। রোববার নন্দীগ্রামে মমতা এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর হাড্ডাহাড্ডি লড়াই চলে। প্রথম কয়েক দফায় শুভেন্দু অনেকটা এগিয়ে গেলেও ক্রমশ ব্যবধান কমিয়ে আনেন মমতা। একটা সময় কিছুটা এগিয়েও যান, কিন্তু শেষের দিকে আবার লড়াইয়ে ফিরে আসেন শুভেন্দু। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 16 রাউন্ডের গণনা শেষে শুভেন্দুর থেকে 820 ভোট এগিয়েছিলেন মমতা। হাড্ডাহাড্ডি শেষ রাউন্ড শুরুর পর সংবাদ সংস্থা এনআইএর তরফে জানানো হয়, 1200 ভোটে নন্দীগ্রামে জিতেছেন মমতা। যদিও কিছুক্ষণ পর বিজেপি দাবি করে মমতা নয়, নন্দীগ্রামে জিতেছেন শুভেন্দু। ফলে নন্দীগ্রামে ঠিক কী হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। ফাঁস হয়ে যাওয়া গোপন সাক্ষাৎকার নিয়ে অবশেষে মুখ খুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। এই সাক্ষাৎকারের বিষয়বস্তু সম্পর্কে সর্বোচ্চ নেতার ভাষণকে মাথা পেতে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। রোববার রাতে নিজের ইনস্টাগ্রাম পেজে এক পোস্টে জাভেদ জারিফ লিখেছেন, সর্বোচ্চ নেতার বক্তব্য অতীতের যে কোনো সময়ের মতো আমার এবং আমার সহকর্মীদের জন্য শেষ কথা। এই ভাষণের মাধ্যমে এ সংক্রান্ত সব বিতর্কের অবসান হয়েছে। ফাঁস হয়ে যাওয়া অডিও ট্যাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফকে হতাশা প্রকাশ করে বলতে শোনা গেছে, ইরানের পররাষ্ট্রনীতির ওপর প্রভাব বিস্তার করে দেশটির রেভলিউশনারি গার্ডস বা বিপ্লবী রক্ষী বাহিনী, রাশিয়ার নির্দেশে এই বাহিনী ইরানকে সিরিয়ার গৃহযুদ্ধে জড়িয়েছে। ফাঁস হওয়ার পর এই ট্যাপ নিয়ে তুমুল হইচই চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য ব্যাপক বিস্ময় সৃষ্টি করার পাশাপাশি অনেককে হতভম্ব করেছে। জারিফ বলেছেন, দেশের শত্রুরা আমার এমন একটি সাক্ষাৎকারের অংশবিশেষ প্রকাশ করেছে, তার বিন্দুমাত্র প্রকাশ করার কথা ছিল না এবং প্রকাশ করার লক্ষ্যে সাক্ষাৎকারটির রেকর্ডও করা হয়নি। তারপরও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কিত ওই সাক্ষাৎকার সর্বোচ্চ নেতাকে মনক্ষুণ্ণ করেছে বলে আমি অত্যন্ত দুঃখিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইনশাল্লাহ এখন থেকে আমি নিজে এবং আমার সহকর্মীরা ইরানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সর্বোচ্চ নেতার প্রতিটি দিক নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করব। 3 ঘন্টার এই অডিও ট্যাপটি বিবিসি এবং বিদেশে অন্যান্য সংবাদ মাধ্যমের হাতে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে 7 ঘন্টার লম্বা একটি ভিডিও সাক্ষাৎকার থেকে ওই অডিও নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট রুহানি ক্ষমতার 2 মেয়াদকালের একটি মৌখিক ইতিহাস ধরে রাখার একটি প্রকল্পের অংশ হিসেবে 2 মাসেরও বেশি সময় আগে ওই ভিডিও সাক্ষাৎকারটি ধারণ করা হয়েছে। টেপটিতে জারিফকে 2 বার বলতে শোনা যায় যে তার মন্তব্য বহু বছর পর্যন্ত কেউ শুনতে পাবে না বা কেউ ছাপাবেও না। তাকে বারবার অভিযোগ করতে শোনা যায় রেভলিউশনারি গার্ডস কূটনীতি এবং ইরানের পররাষ্ট্রনীতিকে সিরিয়ার রণাঙ্গনে তাদের প্রয়োজনীয়তার একটা অংশ করে তুলেছে। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেছেন, পৃথিবীর কোথাও কোনো দেশের পররাষ্ট্রনীতি ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করে না। প্রতিটি দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের জন্য একটি উচ্চতর কর্তৃপক্ষ থাকে। পররাষ্ট্র মন্ত্রণালয় সেই নীতি বাস্তবায়ন করে মাত্র। আমাদের দেশে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই নীতি নির্ধারণ করে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তার নিজস্ব পদ্ধতিতে তা বাস্তবায়ন করে।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান কর্মকর্তা ইউসি কোহেন ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে গোপন বৈঠক করেছেন। ইসরায়েলের গণমাধ্যম হারেতস জানিয়েছে, কুহান ওয়াশিংটনে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা মধ্যপ্রাচ্যে ইরানের হুমকি এবং অন্যান্য বিষয়ে আলোচনা করেন। এ সময় মোসাদ প্রধান ইরানের পরমাণু সমঝোতায় না ফিরতে বাইডেনকে অনুরোধ করেছেন বলেও জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। খবরে বলা হয়েছে, বাইডেনের সঙ্গে কুহানের সঙ্গে সাক্ষাতের আগে তার সঙ্গে ফোনে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাইডেনের সঙ্গে ইরান প্রসঙ্গে কি কথা বলতে হবে তা কুহানকে শিখিয়ে দেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোসাদ প্রধানের পূর্ব নির্ধারিত কোনো সাক্ষাতের কর্মসূচি ছিল না, বরং ইসরায়েলের একটি নিরাপত্তা প্রতিনিধি দলের ওয়াশিংটন সফরের সময় সিদ্ধান্ত গৃহীত হয়। বাইডেনের সঙ্গে কুহানের সাক্ষাতে পদস্থ মার্কিন নিরাপত্তা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এদিকে মার্কিন নিউজ পোর্টাল এক্সিয়াস এ সম্পর্কে লিখেছে, হোয়াইট হাউস এ সাক্ষাতের বিষয়টি গোপন রেখেছে এবং এ বিষয়ে কোনো খবর প্রকাশ করেনি। এখন পর্যন্ত সাক্ষাতের বিষয়ে কিছু জানতে বা এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি হোয়াইট হাউস। মোসাদের পরিচালক ইউসি কোহান, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইর বিন শাবাত, ইহুদিবাদী সেনা প্রধান জেনারেল অ্যারিও কুখায়েদ গত সোমবার ইরানের ব্যাপারে আলোচনা করার জন্য ওয়াশিংটন সফরে যান। মিয়ানমারের অন্যতম শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি দাবি করেছে, সামরিক বাহিনীর বিমান হামলার প্রতিক্রিয়ায় তারা পাল্টা গুলিতে একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। সোমবার কেআই এর একজন কর্মকর্তা এ দাবি করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কাচিন গোষ্ঠীর এই তথ্য বিভাগের প্রধান নওবু বলেছেন, কাচিন প্রদেশের মোয়ামক শহরের নিকটবর্তী একটি গ্রামে স্থানীয় সময় সকাল 10:20 দিকে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। তিনি টেলিফোনে রয়টার্সকে বলেছেন, সামরিক কাউন্সিল সকাল 8টা বা 9টা থেকে ওই এলাকায় বিমান হামলা শুরু করেছিল। তারা জঙ্গি বিমান ব্যবহার করার পাশাপাশি একটি হেলিকপ্টার থেকে গুলি করেছিল, তাই আমরা তাদের দিকে পাল্টা গুলি ছুড়েছিলাম। তবে তারা কী অস্ত্র ব্যবহার করেছিল তা জানাতে রাজি হননি তিনি। নিউজ পোর্টাল মিজিম্মা ডেইলি এবং কাচিন ওয়েবস ভূমি থেকে ধোঁয়ার কুণ্ডলি ওঠার কয়েকটি ছবি দিয়ে হেলিকপ্টার ভূপাতিত করার খবর দিয়েছে। তবে সেই সব ছবি স্বাধীনভাবে পর্যালোচনা করতে সমর্থ হয়নি রয়টার্স। এ বিষয়ে মন্তব্যের জন্য সামরিক বাহিনীর একজন মুখপাত্রকে কল করা হলেও তিনি ফোন ধরেননি বলে জানিয়েছে ওই ব্রিটিশ সংবাদ মাধ্যম। নাম প্রকাশ অনিচ্ছুক ওই গ্রামের একজন বাসিন্দা টেলিফোনে রয়টার্সকে বলেছেন, গ্রামের একটি মাঠে কামানের গোলার আঘাতে গুরুতর আহত 4 ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। ভারতের করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে অক্সিজেনের যোগান। অক্সিজেনের অভাবে দিল্লিতে গত সপ্তাহে 25 জন, শনিবার 12 জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে সোমবার দিবাগত মধ্যরাতের মধ্যে দিল্লিতে অক্সিজেনের যোগান নিশ্চিতের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। দিল্লির পাশাপাশি অন্য রাজ্যগুলোর সঙ্গেও কথা বলে অক্সিজেনের অতিরিক্ত যোগান মজুদ রাখার নির্দেশ দিয়েছে আদালত, যাতে প্রয়োজন পড়লে সেখান থেকে সংশ্লিষ্ট রাজ্যে অক্সিজেন সরবরাহ করা যায়। দিল্লির একাধিক হাসপাতালের আবেদনের শুনানি শেষে 64 পাতার রায়ে বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি LN রাও এবং বিচারপতি S রবীন্দ্র ভট্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। রায় ঘোষণার সময় আদালত বলেন, অনেক হয়েছে, যতটা বরাদ্দ করা হয়েছে তার চেয়ে বেশি কেন্দ্রকে দিতে বলা হচ্ছে না, কিন্তু বরাদ্দ অনুযায়ী দিতে হবে। যদি সোমবার দিবাগত মধ্যরাতের মধ্যে অক্সিজেন দেওয়া না হয় তাহলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। শুধু অক্সিজেন নয়, কোভিড টিকার দাম নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেছে সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, গরিব বা প্রান্তিক মানুষেরা হাসপাতালে গিয়ে টিকার জন্য 600 টাকা দিতে পারবে না, আপনাদের দাম ভেবে দেখা উচিত। হাসপাতালে ভর্তির ক্ষেত্রে একটি কেন্দ্রীয় নীতি তৈরির জন্য কেন্দ্রকে 2 সপ্তাহের সময় বেঁধে দিয়েছে আদালত। বিদ্যমান করোনা পরিস্থিতির মধ্যেই ভারতের সাম্প্রতিক মারাত্মক আকার ধারণ করেছে অক্সিজেন সংকট। শুধু দিল্লি নয়, বরং অন্যান্য রাজ্যেও সংকট দেখা দিচ্ছে। রোববার রাতে কর্ণাটকের চামারজানগ জেলার হাসপাতালে মাত্র 2 ঘন্টার ব্যবধানে অক্সিজেনের অভাবে 24 জনের মৃত্যু হয়েছে। সৌদি আরবে বন্ধ করে দেওয়া হচ্ছে তুরস্কের 8 শিক্ষা প্রতিষ্ঠান। চলতি শিক্ষাবর্ষ শেষ করার পর এগুলো বন্ধ করে দেওয়া হবে। এই খবরটি এমন এক সময় প্রকাশ পেল যখন সৌদির সঙ্গে তিক্ত সম্পর্ক দূর করতে প্রচেষ্টা চালাচ্ছিল আঙ্কারা। এরই মধ্যে তুরস্কের শিক্ষামন্ত্রীকে বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়েছে সৌদি সরকার। তুরস্কের স্কুলগুলিতে কমপক্ষে 2256 শিক্ষার্থী পড়াশোনা করত। তবে এ ব্যাপারে তুরস্কের সরকার কোনো মন্তব্য করেনি বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। সৌদিতে তুরস্কের 26 স্কুল রয়েছে, এর মধ্যে 8টি বন্ধ করে দেওয়া হচ্ছে। 2018 সালে সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর থেকে এই 2 মুসলিম দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়।
সম্প্রতি তুরস্ক, মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত এবং মিশরের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ করে স্কুল বন্ধের ঘোষণা সৌদি তুরস্ক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীনের সঙ্গে মতপার্থক্য নিরসন কঠিন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। ক্রমবর্ধমান বিশ্বশক্তি হিসেবে চীনকে দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আচরণ করার আহ্বান জানিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের শীর্ষ বাণিজ্যিক অংশীদার চীন। পরবর্তী 4 বৃহত্তম বাণিজ্যিক অংশীদার অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপান। নিউজিল্যান্ড গত বছরের নভেম্বর থেকে মোট যে পরিমাণ পণ্য রফতানি করেছে চীনেই তার চেয়ে বেশি করেছে। তবে সম্প্রতি চীনের মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে উইঘুর মুসলিমদের প্রতি আচরণ নিয়ে দেশের ভেতর বাইরে সব দিক দিয়েই বেশ চাপের মুখে রয়েছে জাসিন্ডার সরকার। সোমবার চায়না বিজনেস সামিটে রাখা ভাষণে জাসিন্ডা বলেছেন, সম্পর্ক সবসময় সহজ হয় না, এর কোনো গ্যারান্টিও নেই। স্বীকার করতে হবে যে কিছু বিষয় রয়েছে যার উপর চীন, নিউজিল্যান্ড একমত নয়, হতে পারে না এবং হবেও না। জিনজিয়াং পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেছেন, উইঘুরদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমরা প্রকাশ্যেই গভীর উদ্বেগের কথা বলেছি। হংকংবাসীর অধিকার, স্বাধীনতা এবং স্বায়ত্তশাসনের বিষয়ে নেতিবাচক ঘটনাক্রম নিয়েও নিউজিল্যান্ডের উদ্বেগের কথা জানান এই নেতা। সম্প্রতি অবশ্য অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসের উৎস নিয়ে চীন বিরোধী অবস্থান নেওয়ায় তাদের উপর শুল্ক বৃদ্ধি, আমদানি নিষেধাজ্ঞা, ভ্রমণ সতর্কতার মতো কড়া ব্যবস্থা নিয়েছিল বেইজিং। বিশ্লেষকদের মতে চীনের ঘোষিত অঘোষিত নিষেধাজ্ঞাগুলোর কারণে গত বছর অস্ট্রেলিয়া অন্তত 87 বিলিয়ন অস্ট্রেলীয় ডলার ক্ষতি হয়েছে। অবশ্য চীনের সঙ্গে মতপার্থক্য একেবারে অপরিবর্তনীয় বলে মনে করছেন না জাসিন্ডা আর্ডার্ন। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নামে পাকিস্তানে বিশাল মসজিদ নির্মাণ করা হচ্ছে। রাজধানী ইসলামাবাদে অবস্থিত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি বা IIU ক্যাম্পাসে শিগগিরই শুরু হচ্ছে মসজিদটির নির্মাণ কাজ। IIUর কর্মকর্তা ডক্টর মাসুম ইয়ানিস জাই বলেছেন, সৌদি আরবের 2 পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নামে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। বিশাল মসজিদ একসঙ্গে 12,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এদের মধ্যে 10,000 পুরুষ, 2,000 নারী মুসল্লি নামাজ পড়তে পারবে। মসজিদের পাশে নির্মাণ করা হবে সুবিশাল কমপ্লেক্স। সেখানে থাকবে মুসলিম পণ্ডিত এবং শিক্ষার্থীদের জন্য গবেষণা এবং সাংস্কৃতিক কেন্দ্র। এছাড়া সেখানে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নামে তৈরি হবে বিশাল লাইব্রেরি, জাদুঘর এবং মিলনায়তন। কেবল মসজিদ নির্মাণেই ব্যয় হবে 33 লাখ মার্কিন ডলার। এছাড়া কমপ্লেক্স নির্মাণে আরও অর্থ দেবে সৌদি আরব। ডক্টর মাসুম ইয়াসিন জাই বলেছেন, এই মসজিদটি হবে পাকিস্তান এবং সৌদি আরবের বন্ধুত্বের অনন্য নিদর্শন। চীনের বিরুদ্ধে বহির্বিশ্বে আরও আগ্রাসী আচরণের অভিযোগ তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। CBS নিউজের 60 মিনিট অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন। রোববার অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। বেজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সামরিক সংঘাতের দিকে ধাবিত হওয়া সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ব্লিংকেন বলেছেন, এটি চীন কিংবা যুক্তরাষ্ট্র কারো স্বার্থের জন্যই অনুকূলে নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা গত বেশ কয়েক বছর ধরে যা প্রত্যক্ষ করেছি তা হলো চীন নিজ দেশে আরও নিপীড়নমূলক আচরণ করেছে, বিদেশে তারা আরও আগ্রাসীভাবে কাজ করছে। এটি একটি বাস্তবতা। বেজিং কর্তৃক শত শত বিলিয়ন ডলারের US ট্রেড সিক্রেট এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন অ্যান্থনি ব্লিংকেন। এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এই IP ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বাস্তবসম্মত কারণ রয়েছে। ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের পক্ষ থেকে অবশ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।